আসসালামু আলাইকুম। আজকে আমরা যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগ নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করা যাক। একই সময়ে একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে যখন কোনো জাতিকে তার অন্তর্গত উপজাতিতে বিভক্ত করা হয় তখন তাকে যৌক্তিক বিভাগ বলে। আচ্ছা, ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে এমন যে আমরা যখন কোনো একটা জাতিকে উপজাতিতে বিভক্ত করব তখন আমি মাত্র একটা মূলনীতি ব্যবহার করতে পারবো। যেমন ব্যাপারটা হচ্ছে যে আমি যদি মানুষ জাতিটাকে উপজাতিতে বিভক্ত করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে জাস্ট একটা মূলনীতি, যেমন আমি এখানে আমি নিলাম কি একটা শিক্ষিত আর একটা নিলাম অশিক্ষিত। তো এই যে শিক্ষিত আর অশিক্ষিত, এই যে মানুষ যে জাতিটাকে আমি যে এই দুই উপজাতিতে ভাগ করলাম, এটা হচ্ছে কিন্তু আমি একটা মূলনীতির ভিত্তিতে আমি ভাগটা করছি। সেটা হচ্ছে কি আমার শিক্ষা নামক মূলনীতির ভিত্তিতে ভাগ করছি। আবার এমন হইতে পারে যে এই যে মানুষ যে আছে, এই মানুষকে আমি আবার হচ্ছে ভাগ করলাম একটা সভ্য আর একটা হচ্ছে কি আমার অসভ্য। একটা হচ্ছে সভ্য আর একটা হচ্ছে কি আমার অসভ্য। তো এই যে মানুষ যে জাতিটা আছে একে দুইটা উপজাতিতে বিভক্ত করছে, একটা সভ্য মানুষ আর একটা হচ্ছে অসভ্য মানুষ। এইখান ক্ষেত্রে আমি আবার একটা মূলনীতি ব্যবহার করছি, সেটা হচ্ছে কি সভ্যতা। তো আমি যখন একটা জাতিকে উপজাতিতে বিভক্ত করব সেক্ষেত্রে আমাকে জাস্ট শুধু একটা মূলনীতি, একই সময়ে একটা মূলনীতি ব্যবহার করতে হবে, আমি একাধিক মূলনীতি ব্যবহার করতে পারবো না। অর্থাৎ আমি সভ্যতা আর ওই যে শিক্ষার ভিত্তিতে যেই শিক্ষিত আর অশিক্ষিত ভাগ করছি দুইটাকে আমি একসাথে ভাগ করতে পারবো না। আমাকে শুধু একই সময় একটা মূলনীতির উপর ভিত্তি করে ওই জাতিটাকে উপজাতিতে বিভক্ত করতে হবে। এটাই হচ্ছে আমার কি যৌক্তিক বিভাগ। তো এখানে বলছে যে উদাহরণে মানুষ জাতিকে শিক্ষা নামক মূলনীতির ভিত্তিতে, এখানে কি শিক্ষা নামক মূলনীতির ভিত্তিতে শিক্ষিত এবং অশিক্ষিত এই দুই উপজাতিতে বিভক্ত করা হলে সেটি হবে আমার যৌক্তিক বিভাগ। কি হবে? যৌক্তিক বিভাগ। তার মানে যৌক্তিক বিভাগটা হচ্ছে কি একই সময়ে মাত্র আমি একটা মূলনীতি ব্যবহার করে একটা জাতিকে উপজাতিতে আমি বিভক্ত করতে পারবো। এটাই হচ্ছে কি আমার, এটাই হচ্ছে যৌক্তিক বিভাগ। এখন যৌক্তিক বিভাগের ক্ষেত্রে যেই ব্যাপারটা সেটা হচ্ছে আমরা জানি যে যৌক্তিক যেই সংজ্ঞাটা ছিল তার ক্ষেত্রে আমরা কি করছিলাম যে পদের কি জাত্যর্থের দিকটা নিয়ে আমরা হচ্ছে কি আলোচনা করছিলাম, কিন্তু যৌক্তিক বিভাগে পদের ব্যক্তার্থের দিকটা নিয়ে আলোচনা করা হয়। কিসের? ব্যক্তার্থের দিক নিয়ে আলোচনা করা হয়। এবার যে যৌক্তিক বিভাগ আছে এই বিভাগের হচ্ছে নিয়ম আছে মোট 6টা। যৌক্তিক সংজ্ঞার বিভাগ কয়টা ছিল? 5টা ছিল। আর যৌক্তিক বিভাগের নিয়ম হচ্ছে আমার কয়টা? 6টা। কয়টা? 6টা। এবার আমরা 6টা নিয়ম দেখব। এর পাশাপাশি এই নিয়মগুলো না মানলে কি কি অনুপপত্তি ঘটতে পারে আমরা সেইগুলো নিয়েও আলোচনা করব। তো আমরা প্রথম নিয়মটা একটু দেখি। প্রথম নিয়মে বলা হয়েছে যে যৌক্তিক বিভাগে সব সময় একটি শ্রেণী বা জাতিকে হচ্ছে কি করা হয়? আমার ভাগ করা হয়। যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রেও কিন্তু একটা শ্রেণী বা জাতিবাচক পদকে আমরা ভাগ করছি, আমরা কিন্তু কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদকে ভাগ করিনি। তেমনিভাবে যৌক্তিক বিভাগের ক্ষেত্রেও আমার সবসময়ই একটা শ্রেণী বা জাতিকে বিভক্ত করতে হবে, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে নয়। যেমন জীব জাতিকে আমরা মানুষ ও পশু বলতে এখানে অমানুষ, আচ্ছা পশুই বুঝাইছে। তো এইখানে কি, এখানে যে জীবকে যে আমরা মানুষ আর পশু উপজাতিতে ভাগ করলাম, এটা কোন মূলনীতির ভিত্তিতে ভাগ করলাম? এটা হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ এই মূলনীতির ভিত্তিতে ভাগ করছি। বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ ব্যক্তি বলা হয় কাকে? মানুষকে। আর পশু যেটা আছে মানে অমানুষ, এদের তো বুদ্ধিবৃত্তি নাই, এরা হচ্ছে বুদ্ধিবৃত্তিহীন। তো জীব জাতিকে আমরা মানুষ আর পশু এই দুই উপজাতিতে বিভক্ত করতে পারি, কিন্তু জোবায়ের, শাহেদ, ইউসুফ, ফাহাদ, নীতি, তাবিতা ইত্যাদি হচ্ছে কি বিশিষ্ট ব্যক্তিকে বিভক্ত করতে পারি না। তার মানে
প্রথম নিয়মটা হচ্ছে এটা যে যৌক্তিকভাবে আমরা সবসময় একটা শ্রেণীকে হচ্ছে কি আমরা কি করব দুইটা উপজাতিতে বিভক্ত করতে পারবো। যেমন এখানে জীব যে জাতিটা আছে একে আমরা কি করছি মানুষ বা হচ্ছে কি পশু এই দুইটা হচ্ছে কি উপজাতিতে বিভক্ত করতে পারবো। কখনোই আমরা তাকে কি বস্তু বা হচ্ছে কি ব্যক্তিতে বিভক্ত করতে পারবো না। অর্থাৎ জোবায়ের, শাহেদ, ইউসুফ, ফাহাদ, নিধি, তাবিতা এগুলো হচ্ছে সব কি এগুলো সব হচ্ছে বিশেষ ব্যক্তিকে বোঝাচ্ছে। এদেরকে আমরা কি করতে পারবো না বিভক্ত করতে পারবো না। এখন আমি যদি এই নিয়মটা না মানলে আমার কয়টা অনুপপত্তি ঘটবে? দুইটা অনুপপত্তি ঘটবে। সেটা হচ্ছে কি কি দুইটা অনুপপত্তি ঘটে? একটা হচ্ছে অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি আর একটা হচ্ছে গুণগত বিভাগজনিত অনুপপত্তি। তার মানে প্রথম নিয়মটা লঙ্ঘন করলে আমার দুইটা অনুপপত্তি ঘটবে, একটা হচ্ছে অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে গুণগত বিভাগজনিত অনুপপত্তি। এবার আমরা একটু দেখি যে অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তিটা আসলে কি। আচ্ছা, অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি এটা হচ্ছে কোনো জাতি বা শ্রেণীবাচক পদের পরিবর্তে বিশেষ বস্তু বা ব্যক্তিকে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভক্ত করলে অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি ঘটে। অর্থাৎ এখানে কি হয়, এখানে হচ্ছে কি জাতি বা শ্রেণীকে আমি বিভক্ত করব না, আমি কি করব আমি হচ্ছে একটা ব্যক্তি বা একটা হচ্ছে বস্তুকে হচ্ছে বিভক্ত করব কি তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ভিত্তিতে। যেমন সক্রেটিস এটা কি এটা হচ্ছে কি বিশেষ ব্যক্তি একজন। সক্রেটিসকে যদি তার আমরা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মানে মাথা, তারপর হচ্ছে কি হাত, পা, নাক, আঙ্গুল ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গে হচ্ছে কি বিভক্ত করি তাহলে আমার অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। বা আমরা যদি একটা গাছকে বিভিন্ন শাখা, প্রশাখা, মূল, কাণ্ড, পাতা, একটা গাছকে যদি আমরা শাখা তারপর হচ্ছে কি প্রশাখা, মূল, কাণ্ড, পাতা ইত্যাদি যদি আমরা বিভক্ত করি তাহলে সেটা হয়ে যাবে কি অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি। এরপরে আসলো গুণগত বিভাগজনিত অনুপপত্তি। এখানেও সেম জিনিসই, এখানে জাতি বা শ্রেণীকে বিভক্ত করা হবে না, এখানে একটা বিশেষ বস্তু বা ব্যক্তিকে কি করতে হবে বিভিন্ন গুণে বিভক্ত করা হবে। অঙ্গগতের ক্ষেত্রেও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভক্ত করা হবে আর গুণগতের ক্ষেত্রে বিশেষ ব্যক্তি বা বস্তুকে কি বিভিন্ন কি গুণে বিভক্ত করা হবে। যেমন একটা আপেলকে যদি তার স্বাদ অর্থাৎ গুণ, বর্ণ, গন্ধে এগুলো কি তার আপেলের কি এগুলো হচ্ছে গুণ, এগুলোতে যদি আমি বিভক্ত করে ফেলি তাহলে আমার কি হবে গুণগত বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। এবার দ্বিতীয় নিয়মটা হচ্ছে যৌক্তিক বিভাগে সর্বদা সবসময় কি আমার একটা মূলনীতি অনুসরণ করতে হবে। এটা আমরা দেখছি যে একই সময় আমি একটা মূলনীতি ব্যবহার করতে পারবো। তো এখানে যেমন মানুষ জাতিকে শিক্ষা নামক মূলনীতির ভিত্তিতে শিক্ষিত আর অশিক্ষিত এই দুইটা কি উপজাতিতে বিভক্ত। আমি বলছি যে সবসময় আমরা একটা মাত্র মূলনীতি ব্যবহার করতে পারবো। এখানে মানুষ জাতিটাকে আমরা শিক্ষা নামক মূলনীতির ভিত্তিতে শিক্ষিত আর অশিক্ষিত এই দুইটা উপজাতিতে বিভক্ত করতে পারছি। আর আমি যদি এই নিয়মটা না মানি তাহলে হচ্ছে কি হবে এটা একটু দেখি। যৌক্তিক বিভাগে যদি দ্বিতীয় নিয়মটা লঙ্ঘন করি বা একটি মূলনীতির পরিবর্তে যদি আমি একাধিক মূলনীতি অনুসরণ করি তাহলে কি সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। তার মানে আমি যদি একটা মূলনীতির পরিবর্তে একাধিক মূলনীতি ব্যবহার করি তাহলে যে অনুপপত্তিটা ঘটবে সেটার নাম হচ্ছে সংকর বিভাগজনিত অনুপপত্তি। যেমন কি মানুষকে সৎ, লম্বা, ফর্সা এই তিনটা উপজাতিতে বিভক্ত করা, কি মানুষকে সৎ, লম্বা, ফর্সা উপজাতিতে বিভক্ত। যেমন কি আমি সব সময় বলছিলাম যে একটা মূলনীতির ভিত্তিতে বিভক্ত করতে হবে। তো আমরা এখানে দেখি যে এখানে আসলে সমস্যাটা কি হয়েছে। এখানে আমরা দেখি এই যে সৎ, লম্বা, আরেকটা হচ্ছে কি আমার ফর্সা। সৎ, লম্বা, আরেকটা হচ্ছে কি আমার ফর্সা। আচ্ছা, এখন এখানে যে বলছে এখানে একটা কিন্তু মূলনীতি নাই, এখানে হচ্ছে কি তিনটা মূলনীতি আছে। যেমন এই যে সৎ দিয়ে বিভক্ত করেছেন এটা হচ্ছে কি সততা নামক মূলনীতির ভিত্তিতে। কি কি তাহলে কি হইতো সৎ আর একটা কি হইতো অসৎ হইতো, এটা একটা মূলনীতি গেল। এখানে এই যে এটা একটা মূলনীতি। এরপর যে লম্বা আছে না এটা কিসের ভিত্তিতে, এটা হচ্ছে উচ্চতার ভিত্তিতে। উচ্চতা নামক মূলনীতির ভিত্তিতে এখানে এটাকে বিভক্ত করেছে। লম্বা আছে আর একটা কি আছে খাটো আছে। তো এটা হচ্ছে কি আরেকটা মূলনীতি, দুইটা মূলনীতি হলো। আর এখানে যে ফর্সা আছে এটা কোন মূলনীতির ভিত্তিতে বিভক্ত করছে, এটা হচ্ছে বর্ণ নামক মূলনীতির ভিত্তিতে বিভক্ত করছে। কি কি ফর্সা, তারপর কি কালো, আরেকটা কি শ্যামলা। তো আমার কয়টা মূলনীতি হলো, আমার হচ্ছে কি হ্যাঁ আরেকটা মূলনীতি হলো। তো আমরা কি বলছি যখন আমরা একটা জাতিকে
উপজাতিতে বিভক্ত করবো তখন একটা মূলনীতি ব্যবহার করতে পারবো, কিন্তু এখানে আমি কয়টা 3টা মূলনীতি ব্যবহার করছি, এই কারণে এখানে যে অনুভূতিটা ঘটছে ওটাকে বলা হয় সংকর বিভাগজনিত অনুভূতি, যে আমরা একাধিক মূলনীতি ব্যবহার করতে পারবো না একই সময়ে। এরপর 3 নম্বর যে নিয়মটা আছে সেটা হচ্ছে যে বিভাজ্য জাতির ব্যক্তর্থ এবং বিভাজ্য উপজাতির ব্যক্তর্থ পরস্পর সমান হবে। কি পরস্পর হচ্ছে কি সমান হবে? ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে এই যে মানুষকে যখন আমি সততা নামক মূলনীতির ভিত্তিতে সৎ মানুষ আর অসৎ মানুষে বিভক্ত করতেছি, কি আমার সৎ মানুষ আর অসৎ মানুষে বিভক্ত করতেছি, তখন কি এটা কি আমার বিভাজ্য জাতি, এটা আমার বিভাজ্য জাতি না মানুষ? আর কি বিভাজ্য উপজাতি হচ্ছে কি এই দুইটা হচ্ছে বিভাজ্য উপজাতি। এদের কি ব্যক্তর্থ পরস্পর সমান হবে, অর্থাৎ ব্যক্তর্থ মানে সংখ্যা বা পরিমাণটা সমান হবে। তো আমি মানুষের সংখ্যা ধরলাম কত 200, কত ধরলাম 200, তার মানে কি আর সৎ মানুষ ধরলাম কত 150 আর অসৎ মানুষ ধরলাম 50। তো 150 যোগ 50 যোগ করলে কত হয় 200 হয়, আর মানুষের সংখ্যা কত 200। তো এদের বলছে যে এই যে বিভাজ্য যে জাতিটা আছে এই জাতির ব্যক্তর্থ অর্থাৎ 200 আর বিভাজ্য উপজাতির ব্যক্তর্থ অর্থাৎ দুইটা যে উপজাতি আছে এদের কি একটা হচ্ছে কত 150, একটা হচ্ছে 50, কত হয় মোট? মোট হয় হচ্ছে আমার 200। তো এই যে 200 হইল এটা কি পরস্পর সমান হবে, এটাই বলছে। তো এখানে কি বলছে যে মানুষ জাতিকে যখন আমরা সৎ মানুষ এবং অসৎ মানুষ এই দুই উপজাতিতে বিভক্ত করি তখন এই দুই উপজাতির ব্যক্তর্থ মানুষ জাতির ব্যক্তর্থের কি হবে? সমান হবে। ওকে, এবার যদি আমরা তৃতীয় নিয়মটা না মানি, না মানলে কি হবে? আমার দুইটা অনুপপত্তি ঘটবে। কি কি দুইটা অনুপপত্তি ঘটবে? একটা হচ্ছে অব্যাপক বা অতি সংকীর্ণ বিভাগজনিত অনুপপত্তি, একটা হচ্ছে অতি ব্যাপক বিভাগজনিত অনুপপত্তি। অর্থাৎ ব্যক্তর্থ রিলেটেড যে ব্যাপারগুলো আছে যখন হচ্ছে কি কম বেশি করে তখন কি দেখতেছি যে আমরা অব্যাপক বা অতি ব্যাপক সংজ্ঞার বলো বা হচ্ছে বিভাগজনিত এই অনুপপত্তিগুলো ঘটে। তো এখানে হচ্ছে কি দুইটা ঘটে, একটা হচ্ছে অব্যাপক আর একটা হচ্ছে অতিব্যাপক। এবার আমরা অব্যাপকটা দেখি। যে অব্যাপকটা হচ্ছে এমন যে অব্যাপকটাতে যৌক্তিকভাবে বিভক্ত উপজাতির মিলিত ব্যক্তর্থ যদি বিভাজ্য জাতির ব্যক্তর্থের চেয়ে কম হয় তাহলে অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটে। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে আমরা একটু লিখি। প্রাণী, একে কি আমরা বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ ভিত্তিতে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে কি মানুষ, আরেকটা কি পশু ধরলাম, সেটা হচ্ছে কি আমার গরু ছাগল হাঁস। আচ্ছা, এখন প্রাণীর সংখ্যা ধরলাম আমার কত 300। তো এখানে কারটা কম হবে? এই যে বিভক্ত উপজাতির মিলিত ব্যক্তর্থ মানে এদের ব্যক্তর্থটা হচ্ছে কম হবে এটার তুলনায়। ব্যাপারটা হচ্ছে কেমন যে প্রাণী জাতিকে এখানে কি মানুষ গরু ছাগল উপজাতিতে বিভক্ত করলে উপজাতিগুলোর মিলিত সংখ্যা জাতির সংখ্যা হচ্ছে কম হয়। এখন প্রাণীর ব্যক্তর্থ কত ধরলাম 300 ধরলাম, এখন মানুষের ব্যক্তর্থ আমি ধরলাম কত 200। এখন প্রাণীর এই যে পশু আছে না এখানে ধরলাম এর ব্যক্তর্থ হচ্ছে 100। এখন আমাকে জাস্ট হচ্ছে বলো যে এই যে গরু আছে তারপর ছাগল আছে আর হাঁস আছে এই তিনটা মিলেই কি পশু? তাহলে বাদ বাকিগুলো কই গেল? মুরগি কই গেল, বাঘ কই গেল, হরিণ কই গেল? এগুলো তো সংখ্যা আছে, কিন্তু এগুলো কি এখানে উল্লেখ আছে? এগুলো কিন্তু এখানে উল্লেখ নাই। তার মানে কি? তার মানে এইখানে যে 100 আছে এটা কিন্তু আর 100 হবে না। এটা তাহলে আমার কত হবে? ধরলাম যে এই তিনটা মিলে এখানে ধরলাম যে 40 হবে। কত হবে? 40 হবে। বাদ বাকিগুলো আমি বাদ দিলাম, সেগুলো হচ্ছে সংখ্যা 60। তো বলছে কি এর ব্যক্তর্থের তুলনায় এদের ব্যক্তর্থটা কম হবে। তো এর ব্যক্তর্থ হচ্ছে 340 আর এখানে ব্যক্তর্থ কত আছে? 240 আছে। তো কার ব্যক্তর্থ কম? এই যে বিভাজ্য যে উপজাতিগুলো আছে এদের ব্যক্তর্থটা হচ্ছে কম। যখনই ব্যক্তর্থ কম হয়ে যাবে তখনই যে অনুপপত্তিটা ঘটবে সেটাকে বলা হয় অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি। কি বলা হয়? অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি বলা হয় এটা। এরপর আমরা অতিব্যাপক যাই। অতিব্যাপক হচ্ছে পুরো অব্যাপকের হচ্ছে বিপরীত। তো এক্ষেত্রে কি হবে আমার? এক্ষেত্রে হচ্ছে আমার যে জাতিটা থাকবে তার ব্যক্তর্থ কম হবে আর যে উপজাতিগুলো আছে ওই উপজাতিগুলো ব্যক্তর্থ বেশি হয়ে যাবে। যেমন
ত্রিভুজকে আমি সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, আরেকটা কি বৃত্তে আমি ভাগ করলাম। এখন এইখানে যে ব্যাপারটা, যে ত্রিভুজের ক্ষেত্রে আমরা কত 180 ডিগ্রি ধরলাম, 180 ধরলাম আমি ত্রিভুজের ক্ষেত্রে। তো সমবাহু হচ্ছে কত আমার 60 ধরলাম, সমদ্বিবাহু হচ্ছে কত 60, আর বিষমবাহু হচ্ছে কত 60, তিনটাই হলো 60। এখন এই যে 60 60 60 318 হলো, এখানে কত হলো 180। তো 180 কিন্তু মিলে যায়, কিন্তু এখানে যে এক্সট্রা বৃত্ত আছে এটাকে আমি একটা হচ্ছে কি এক্সট্রা ধরলাম। তো এইখানে আমি কি বলছি, এখানে বলছি যে এইটার ব্যাক্তর্থ হচ্ছে কি কম হবে, এর ব্যাক্তর্থ হচ্ছে বেশি হবে। তো এর ব্যাক্তর্থ আছে 180 আর এর ব্যাক্তর্থ কত 4 6 24, মানে কত 240। এখন কোনটা বড়, 240 বড় না 180 বড়? অবশ্যই 240 বড়। তো 240 যেহেতু হচ্ছে আমার বড়, সেই ক্ষেত্রে কি, সেক্ষেত্রে এইটা হচ্ছে কি যাবে, অতি ব্যাপক হয়ে যাবে। কি হবে, অতি ব্যাপক হয়ে যাবে। মানে হচ্ছে দেখো এখানে যে বিভক্ত উপজাতির মিলিত ব্যাক্তর্থ, অর্থাৎ বিভক্ত যে উপজাতিগুলো আছে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু আর বৃত্ত, এদের মিলিত ব্যাক্তর্থ কত আসছে 240 আসছে। আর যেটা আছে যে বিভাজ্য যে জাতি আছে অর্থাৎ ত্রিভুজ, এর ব্যাক্তর্থের চেয়ে বেশি হয়, অর্থাৎ এর আসছে 180, এর আসছে 240। তার মানে কোনটা বেশি, অবশ্যই 240 বেশি, 180 কম। তো এটাই হচ্ছে কি আমার অতি ব্যাপক বিভাগজনিত অনুপপত্তি। এরপর আমরা চলে যাই চতুর্থ নিয়মে। চতুর্থ নিয়মটা হচ্ছে যে বিভাজ্য যেই উপজাতিগুলো আছে এরা পরস্পর হচ্ছে কি বিচ্ছেদক হবে। বিচ্ছেদক মানে হচ্ছে কি এরা একটা আরেকটার সাথে মিশে যাবে না, মানে এরা আলাদা হবে। যেমন এখানে মানুষ জাতিকে যখন আমি ফর্সা, কালো আর শ্যামলা উপজাতি বিভক্ত করছি, দেখো যে হচ্ছে ফর্সা সে কালো হবে না, আবার যে কালো সে হচ্ছে কি শ্যামলা হবে না, যে শ্যামলা ও হচ্ছে কি ফর্সা হবে না। এটা কিন্তু একটা আরেকটার সাথে মিশে যায়নি। মানে কি, মানে হচ্ছে কি ফর্সা কালো তো আমি একসাথে বলতে পারবো না, আমাকে যে কোনো একটা বলতে লাগবে। তো ফর্সা তারপর হচ্ছে কি কালো বলবো, বা হচ্ছে কি আমার কি শ্যামলা বলবো। তো শ্যামলা আর ফর্সা তো আমি বলতে পারবো না। এইটা হচ্ছে কি পরস্পর বিচ্ছেদক হবে, পরস্পরের সাথে কি হবে একত্রিত বা মিলেমিশে যাবে না। আর এই নিয়মটা যদি আমার লঙ্ঘন করে, অর্থাৎ এরা যদি হচ্ছে কি একত্রে মিশে যায়, তাহলে যে অনুপপত্তিটা ঘটে সেটার নাম হচ্ছে পরস্পরাঙ্গী অনুপপত্তি। কিরকম আমার পরস্পরাঙ্গী অনুপপত্তি। যেমন মানুষকে হচ্ছে কি ভদ্র, লম্বা আর সুখী হিসেবে হচ্ছে কি বিভক্ত করা। যেমন কি যে মানুষটা হচ্ছে কি লম্বা সে ভদ্র হইতে পারে, আবার সে হচ্ছে কি সুখীও হইতে পারে। অর্থাৎ এখানে কি একটা আরেকটা সাথে মিশে, ওইখানে কিন্তু দেখো ফর্সা, লম্বা আর কালো যে বলেছি, যে কিন্তু ফর্সা সে কিন্তু কালো না, আবার যে কালো সে কিন্তু ফর্সা না। আবার এই ব্যাপারটা কিন্তু হয়ে যাচ্ছে যে এরা একটার সাথে মিশে যায় না। কিন্তু এইখানে কি, এখানে যে লম্বা সে ভদ্র হইতে পারে, সে সুখীও হইতে পারে। এমনটা তো হইতে পারে যে যে সুখী সে হচ্ছে কি ভদ্র হইতে পারে, আবার যে ভদ্র। আচ্ছা, এখন আমরা পঞ্চম নিয়মটা নিয়ে আলোচনা করব। তো পঞ্চম নিয়মটা হচ্ছে আমার বিভাজ্য জাতি বা শ্রেণীর নাম বিভক্ত উপজাতি বা উপশ্রেণী সমূহের ক্ষেত্রে একই অর্থে প্রযোজ্য হবে। অর্থাৎ কোনো জাতি বা বিভিন্ন শ্রেণীকে বিভিন্ন উপজাতি বা উপশ্রেণীতে বিভক্ত করলে উপজাতির সঙ্গে জাতির নাম বহাল থাকবে। ব্যাপারটা হচ্ছে এমন যে যখন আমরা এই যে মানুষকে শিক্ষা নামক মূলনীতির ভিত্তিতে যখন আমরা শিক্ষিত এবং অশিক্ষিত এই দুই ভাগে হচ্ছে ভাগ করতেছি, তখন তখন কি করতে হবে, এই যে এইটা হচ্ছে কি আমার এখানে জাতি, আর এই শিক্ষিত আর অশিক্ষিত এগুলো হচ্ছে কি আমার, এগুলো হচ্ছে আমার উপজাতি। তো এই যে জাতির যে নামটা আছে এই যে মানুষ, এটা হচ্ছে কি হবে এই উপজাতিগুলোর ক্ষেত্রেও আমাদের লিখতে হবে। যেমন আমি কখনোই শিক্ষিত বলতে পারবো না, আমাকে কি বলতে হবে, শিক্ষিত মানুষ বলতে হবে। আবার এখানে কি বলতে হবে, অশিক্ষিত মানুষ বলতে হবে। এই কথাটা এখানে এটা বলছে যে আমাদের যে নামটা থাকবে, যেমন আমি যদি হচ্ছে কি এখানে জীব কথাটা লেখা থাকতো, তো সেম ভাবেই বা প্রাণী কথাটা লেখা থাকতো, তো এই নামটাও হচ্ছে কি থাকতো, এইগুলোর ক্ষেত্রে হচ্ছে কি যে ভাগ করব সেটা হচ্ছে কি হবে, সেটা হচ্ছে কি প্রযোজ্য হবে। তো এখানে যদি সভ্য থাকতো বা এখানে অসভ্য থাকতো কথাটা, তাহলে কি আমাকে বলতে হতো সভ্য মানুষ, অসভ্য মানুষ বলতে হতো। তো এই কথাটা এখানেই বলছে পঞ্চম বিন্দুতে এইটা, যে মানুষ জাতিকে শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত মানুষ শ্রেণীতে যদি আমি হচ্ছে গিয়ে যে বিভক্ত করি, তাহলে কি করতে হবে, তাহলে এই যে শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ, এই যে মানুষ জাতিকে ভাগ করছে, এই যে মানুষ যে কথাটা আছে এই জাতির কথাটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই উপজাতিগুলোর ক্ষেত্রে লিখতে লাগবে। যদি না লিখি তাহলে হচ্ছে কি হবে, তাহলে হচ্ছে আমার কি নিয়মটা হচ্ছে ভুল হবে।
এটাই বলছে। এখন আমার এই যদি পঞ্চম নিয়মটা আমি যদি হচ্ছে কি লঙ্ঘন করি, তাহলে আমার কি হবে, তাহলে আমার দুইটা অনুপপত্তি ঘটবে। কয়টা? দুইটা অনুপপত্তি ঘটবে। কি কি? একটা হচ্ছে বিশিষ্ট অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি, আর একটা হচ্ছে বিশিষ্ট গুণগত বিভাগজনিত অনুপপত্তি। তার মানে পঞ্চম নিয়মটা যদি আমি লঙ্ঘন করি তাহলে আমার দুইটা অনুপপত্তি ঘটবে। একটা হচ্ছে বিশিষ্ট কি, বিশিষ্ট অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি, আর একটা হচ্ছে বিশিষ্ট গুণগত বিভাগজনিত অনুপপত্তি। এরপর হচ্ছে কি আমার বিশিষ্ট অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে যৌক্তিক বিভাগে হচ্ছে কোনো জাতিকে তার অন্তর্গত উপজাতিতে বিভক্ত না করে ওই জাতির কোনো বিশেষ সদস্যের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভক্ত করা হলে বিশিষ্ট অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি ঘটে। যেমন কি, যেমন এখানে কি, এই যে মানুষ যে আছে, তো মানুষ কি করছে, মানুষ যেই হচ্ছে কি একটা জাতি আছে, এর অন্তর্গত ধরলাম উপজাতি। এই যে উপজাতিতে আমি বিভক্ত না করে কি করব, তার হচ্ছে কি একটা বিশেষ সদস্য আছে, যে মানুষের কি, মানুষের বিশেষ সদস্য আমি ধরলাম যে এই যে এখানে একটা ধরলাম যে বিশেষ সদস্য হচ্ছে কি রহিমকে ধরলাম। তো আমি কিন্তু এখানে উপজাতিতে বিভক্ত করিনি, কি করছি, একটা বিশেষ সদস্যকে নিছি, নিয়ে হচ্ছে কি করছি, সদস্যের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ভিত্তিতে বিভক্ত করা হলে যে রহিমের কি, এই যে মানুষকে যখন আমি এই যে বিশেষ কি, বিশেষ সদস্যের হচ্ছে কি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ হাত, পা, নাক, তারপর হচ্ছে কি চোখ ইত্যাদি হচ্ছে কি অঙ্গ প্রত্যঙ্গে যখন আমি বিভক্ত করে ফেলবো, তখনই সেটা কি হয়ে যাবে, তখনই সেটা হচ্ছে কি বিশিষ্ট অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি হয়ে যাবে। কারণ কি, কারণ এখানে জাতিকে আমি উপজাতিতে বিভক্ত করিনি, কি করছি, ওই জাতিটার একটা কি বিশেষ যে সদস্য আছে, সেই বিশেষ সদস্যটা হচ্ছে কি, বিশেষ সদস্যের হচ্ছে কি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ বিশেষ সদস্য ধরলাম রহিমের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, হাত, পা, নাক, চোখ ইত্যাদিতে অঙ্গ প্রত্যঙ্গে আমি বিভক্ত করার ফলে আমার এখানে কি বিশিষ্ট অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে। এবার হচ্ছে কি বিশিষ্ট গুণগত বিভাগজনিত অনুপপত্তি। এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে যে যৌক্তিক বিভাগে কোনো জাতিকে তার অন্তর্গত উপজাতিতে বিভক্ত না করে জাতির বিশেষ গুণাবলীর মাধ্যমে বিভক্ত করা হলে বিশিষ্ট গুণগত বিভাগজনিত অনুপপত্তি ঘটে। তো এখানে কি কমলা লেবু হচ্ছে কি, কমলা লেবু হচ্ছে কি একটা হচ্ছে আমার কি জাতি, তো এর আমি ধরলাম যে সিলেটি কমলা লেবু, আর একটা হচ্ছে কি আমার অসিলেটি কমলা লেবু ধরলাম। একটা হচ্ছে সিলেটি কমলা লেবু, আর একটা হচ্ছে কি আমার অসিলেটি কমলা লেবু। এখন কি করছে, এখানে ডিরেক্ট কি কমলা লেবুরে যে গুণগুলো আছে, এই যে জাতির বিশেষ গুণাবলী কি, একটা হচ্ছে গোলাকারত্ব, একটা হচ্ছে মিষ্টত্ব, আর একটা হচ্ছে হলুদত্ব, এই গুণের ভিত্তিতে হচ্ছে কি করছে এখানে বিভক্ত হয়েছে। কমলা লেবু কি, এখানে আমার কোনো উপজাতিতে বিভক্ত করেনি, আমি বলতাম না সিলেটি কমলা লেবু, অসিলেটি কমলা লেবু, কিন্তু ওইটা না করে কি করছে এখানে, তাতে কমলা লেবু যে বিশেষ গুণগুলো আছে ওই জাতিটার, সেটার কি, সেটাকে হচ্ছে কি বিভক্ত করছে যে গোলাকারত্ব, মিষ্টত্ব, হলুদত্ব। এখন এখানে সমস্যাটা কি হবে, এখানে সমস্যা হবে যে এই যে গোলাকারত্ব কমলা লেবু, মিষ্টত্ব কমলা লেবু, হলুদত্ব কমলা লেবু কিন্তু আমি বলতে পারবো না। কেন বলতে পারবো না, এর কারণটা হচ্ছে কিন্তু এই যে তিনটা যে গুণের কথা এখানে বলা আছে, এই তিনটা গুণ কিন্তু আরেকটা ফলের ক্ষেত্রে প্রযোজ্য, সেই ফলটা হচ্ছে কি, সেই ফলটা হচ্ছে মালটা। তো এর কারণে এইখানে আমাকে কি বলছে, আমাকে তো ওই জাতিটার নাম উল্লেখ করতে লাগবে, কিন্তু এখানে কিন্তু আমি ওই জাতিটার নাম উল্লেখ করা এখানে কিন্তু পারতেছি না, কারণ করলেই তো এখানে তো বললাম যে এখানে আরেকটা আছে, আরেকটা ফল আছে যারও হচ্ছে গুণগুলো হচ্ছে কি আমার গোলাকারত্ব, মিষ্টত্ব, হলুদত্ব, তো আমরা সেজন্য কি এইখানে এটা হচ্ছে ব্যবহার করতে পারবো না। এর ফলে এখানে যে হচ্ছে কি, এখানে এটা যদি আমরা ব্যবহার করি, এর ফলে এখানে যে অনুপপত্তিটা ঘটবে এটা হচ্ছে বিশিষ্ট গুণগত বিভাগজনিত অনুপপত্তি ঘটবে, এটা হচ্ছে আমাদের সমস্যা হবে এখানে। এরপর আমাদের ষষ্ঠ যে নিয়মটা আছে, ষষ্ঠ নিয়মটা হচ্ছে ক্রমবিভাজনের ক্ষেত্রে কি হবে, আমার ক্রমবিভাজনের ক্ষেত্রে প্রতিটি জাতিকে তার নিকটতম উপজাতিতে বিভক্ত করতে হবে, মধ্যবর্তী কোনো স্তরকে বাদ দেওয়া যাবে না। এই নিয়মটা যদি আমি লঙ্ঘন করি তাহলে উৎক্রান্তি বা উল্লম্ফন বিভাগজনিত অনুপপত্তি ঘটে। আসলে ব্যাপারটা এখন কেমন, ব্যাপারটা দেখি, আমরা যখন জীবকে হচ্ছে কি দুই ভাগে ভাগ করি, কি কি, একটা হচ্ছে মানুষ, আরেকটা হচ্ছে কি আমার, আরেকটা হচ্ছে পশু। এবার মানুষকে আবার দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে কি আমার, একটা হচ্ছে সৎ, আরেকটা হচ্ছে কি আমার অসৎ। মানুষকে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সৎ, আরেকটা হচ্ছে কি আমার অসৎ। এখন এইখানে ব্যাপারটা বলছে যে সব সময় কি করতে হবে, নিকটতম উপজাতিতে বিভক্ত করতে হবে, অর্থাৎ এই যে জীব আছে না, জীবকে হচ্ছে কি এই যে নিকটতম কি, নিকটতম হচ্ছে কি উপজাতি হচ্ছে কি মানুষ, মানুষের নিকটতম উপজাতি হচ্ছে কোনটা আমার সৎ, এটা হচ্ছে কি সৎ। এখন আমি যদি কি করি, আমি যদি ডিরেক্ট জীবকে সৎ আর অসতে হচ্ছে কি ভাগ করে ফেলি,
তাহলে কি, তাহলে কিন্তু আমার কিন্তু এখানে কি করছি আমি, এই যে মধ্যবর্তী যে স্তরটা আছে না, এই স্তরটাকে হচ্ছে আমি কি বাদ দিয়ে ফেলছি। কিন্তু এটা করা যাবে না, কারণ কি, জীবের নিকটতম উপজাতি কি, জীবের নিকটতম উপজাতি হচ্ছে মানুষ, বা এই পাশে আমি পশু বলতে পারি। কিন্তু জীবের নিকটতম উপজাতি তো সৎ আর অসৎ না। কারণ কি, কারণ হচ্ছে কি, এরা হচ্ছে কার, এরা হচ্ছে এই যে মানুষের হচ্ছে কি নিকটতম উপজাতি, যে সৎ মানুষ আর হচ্ছে কি আমার অসৎ মানুষ। তো আমার এখানে কিন্তু কি আমি হচ্ছে কি মধ্যবর্তী স্তরকে বাদ দিয়ে ফেলছি। ধরলাম এটা 1 নাম্বার স্তর, এটা 2 নাম্বার স্তর, এটা হচ্ছে কত নাম্বার আমার 3 নাম্বার স্তর। আমি ডিরেক্ট এখানে কি করছি 1 থেকে 3 এ চলে গেছি, এই যে 1 থেকে 3 এ চলে গেছি। কিন্তু আমি তো 1 থেকে 3 এ যাইতে পারবো না, আমাকে কততে 2 এ যাইতে হবে। আগে হচ্ছে কি জীব থেকে আমার মানুষে যাইতে হবে, তারপর মানুষ থেকে আমার সৎ মানুষে আসতে লাগবে। এই যে এখানে এটাই বলছে যে জীব জাতিকে সরাসরি যখন আমি কি করব, যখন আমি সৎ আর অসৎ এই উপজাতিতে বিভক্ত করব, তখনই হচ্ছে কি হয়ে যাবে, তখনই হচ্ছে কি উৎক্রান্তি বা উল্লম্ফনজনিত অনুপত্তি ঘটবে। কারণ কি, আমি একদম 1 থেকে 3 এ মানে লাফ দিয়ে চলে গেছি, মানে 1টা 2টা 3টা সিঁড়ি আছে, আমি প্রথম থেকে 3 নম্বর সিঁড়িতে চলে গেছি লাফ দিয়ে, 2 নম্বর সিঁড়িটা আমি হচ্ছে কি বাদ দিয়ে দিছি। তো এটা করা যাবে না। সবসময় তার কি আসন্নতম জাতি, আসন্নতম দেই তার নিকটতম যে উপজাতি আছে সেইটাতে বিভক্ত করতে হবে। তো এই নিয়মটা লঙ্ঘন করলে কি হয়, উৎক্রান্তি বা উল্লম্ফনজনিত অনুপপত্তি ঘটে। এবার আমরা চলে যাব হচ্ছে দ্বিকোটিক বিভাগে। কিসে যাব আমরা, দ্বিকোটিক বিভাগে। কারণ এই যে দ্বিকোটিক বিভাগ আছে, এই দ্বিকোটিক বিভাগটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে হচ্ছে কি করা হয়, দুটি বিরুদ্ধ উপজাতিকে ভাগ করা হয়। একটি জাতির দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয়। যেমন কি, যেমন এই যে জীব যে জাতিটা আছে, একে আমরা হচ্ছে কি, একে আমরা এইভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি মানুষ, আর এই মানুষের বিরুদ্ধ উপজাতিটা হচ্ছে কি, মানুষের বিরুদ্ধ উপজাতিটা হচ্ছে আমার অমানুষ হবে। আর বিরুদ্ধ উপজাতিটা হচ্ছে কি, যেই পদটা দেওয়া থাকবে তার আগে একটা স্বরেও যুক্ত করে দিলেই হয়ে যাবে। যে জীবের হচ্ছে কি, জীবের হচ্ছে ক্ষেত্রে হচ্ছে কি, জীবের হচ্ছে কি আমার বিরুদ্ধ উপজাতি কি, জীবের ক্ষেত্রে আমরা মানুষটাকে যদি নেই, এই মানুষের হচ্ছে বিরুদ্ধ উপজাতি হচ্ছে অমানুষ। এটাই বলছে যে একটা জাতিকে, অর্থাৎ জীব জাতিকে দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা, অর্থাৎ মানুষ আর হচ্ছে কি অমানুষ, এরা হচ্ছে কি বিরুদ্ধ উপজাতি। এটাকে কি বলা হয় আমার, দ্বিকোটিক বিভাগ বলে। এবার দ্বিকোটিক বিভাগের প্রবর্তক হচ্ছে কি, প্রবর্তক হচ্ছে যুক্তিবিদ জেরেমি বেনথাম। কে এটা, যুক্তিবিদ জেরেমি বেনথাম। দ্বিকোটিক বিভাগের ইংরেজি হচ্ছে কি আমার ডিকোটমি। এটা হচ্ছে গ্রিক শব্দ দিখা এবং টেমনো, এ দুটি হচ্ছে কি শব্দ থেকে এসেছে। ডিকোটমি শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে দুই ভাগে ভাগ করা। কি, কোনো কিছুকে আমার কত দুই ভাগে হচ্ছে কি ভাগ করা, কাটিং ইনটু টু পার্টস। এই দ্বিকোটিক বিভাগ হচ্ছে একটা আমার আকারগত প্রক্রিয়া। এটা কেন আকারগত প্রক্রিয়া, এটা হচ্ছে বস্তুগত প্রক্রিয়া এই কারণে নয়, কারণ কি এই দ্বিকোটিক বিভাগে যে বিভাজনটা আমি করতে যাচ্ছি, যে অর্থাৎ জীবকে যখন আমি মানুষ আর অমানুষ এই দুটা বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করতেছি, তখন কিন্তু আমার কি, তখন কিন্তু আমার বাস্তব জ্ঞানের প্রয়োজন হচ্ছে না, বাস্তব জ্ঞানের প্রয়োজন হচ্ছে না। আমার জাস্ট হচ্ছে কি, আমার জাস্ট এটার আকারগত জ্ঞানটা থাকলেই হয়ে যাবে, আমার বাস্তব জ্ঞানের প্রয়োজন নেই। এই কারণে দ্বিকোটিক বিভাগ একটা আকারগত প্রক্রিয়া। আর এই দ্বিকোটিক বিভাগটা হচ্ছে বিরোধ নিয়ম আর হচ্ছে কি নির্মধ্যম নিয়ম, এই দুইটা নিয়মের উপর প্রতিষ্ঠিত। তার মানে দ্বিকোটিক বিভাগ কয়টা নিয়মের উপর প্রতিষ্ঠিত, দুইটা নিয়মের উপর প্রতিষ্ঠিত। একটা হচ্ছে বিরোধ নিয়ম আর একটা হচ্ছে কি আমার নির্মধ্যম নিয়ম। এরপরে আমরা দেখবো যে যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যৌক্তিক বিভাগের ক্ষেত্রে কি ক্ষুদ্রতম বা অপরতম উপজাতি যৌক্তিক বিভাগ সম্ভব নয়। কেন সম্ভব নয়, কারণ ক্ষুদ্রতম উপজাতি হচ্ছে যুগল বা হচ্ছে কি জোড়া। এখন একে যদি আমি বিভক্ত করতে যাই, এই যুগল বা জোড়া মানেই তো দুই, এরপরে কিন্তু হয়ে যাবে সবগুলোই কি বিশেষ, মানে একজন একজনকে বুঝাবে। অর্থাৎ এখানে কি, এখানে হচ্ছে কি যে ধরলাম স্পেসিফিক একজনকে, মানুষ, গরু, মানুষ, মানুষের মধ্যে কি আছে, মানুষের মধ্যে হচ্ছে কি আমার ধরলাম নাম, ধরলাম কোনো একটা রহিম, করিম, মানে ব্যাপারটা হচ্ছে কি যুগল মানে যেহেতু দুই, তো দুইয়ের হচ্ছে কি যখন আমি এটাকে বিভক্ত করতে যাবো তখন তো আমার সংখ্যা এক হয়ে যাবে। যৌক্তিক বিভাগ তো হচ্ছে কি শুধু জাতি বা শ্রেণীবাচকের ক্ষেত্রে প্রযোজ্য, এটার ক্ষেত্রে তো কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে বোঝাবে না। এই কারণে কি, এই কারণে ক্ষুদ্রতম বা অপরতম উপজাতি যৌক্তিক বিভাগ আমার সম্ভব নয়। আবার ব্যক্তর্থহীন পদের যৌক্তিক বিভাগ সম্ভব নয়। যেমন আগেরটা দেখছিলাম যে সংজ্ঞার ক্ষেত্রে কি শুধু যেগুলোর জাততত্ত্ব আছে সেগুলোই সংজ্ঞা দেওয়া যায়, তেমনি ভাবে কি যেগুলোর হচ্ছে কি, যেগুলোর ব্যক্তর্থ নাই, শুধু হচ্ছে কি জাততত্ত্ব আছে, যৌক্তিক বিভাগ হচ্ছে সেজন্য ব্যক্তর্থহীন পদের হচ্ছে কি যৌক্তিক বিভাগ সম্ভব নয়। আর কি কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে যৌক্তিক বিভাগ সম্ভব নয়, যেটা আমি বললামই যে রহিম, করিম, যদু, মধু, এদের হচ্ছে কি এদের কিন্তু যৌক্তিক বিভাগ সম্ভব নয়। আমাদের আজকে লেকচারটা তাহলে এখান পর্যন্তই। তোমাদের সাথে আরো খুব তাড়াতাড়ি নেক্সট একটা ক্লাসে দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম। আচ্ছা, থাক, দরকার নাই তো, ওটার দরকার নেই। আচ্ছা।
দিছেন? সবাইকে আসসালামু আলাইকুম, এটাই বলবো খালি। সবাইকে আসসালামু আলাইকুম।